অষ্টম শ্রেণী ইতিহাস পাঠ্য বই থেকে চতুর্থ অধ্যায় ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র আমরা আগের পার্ট 1 করেছি। আজকে পার্ট 2 করব। তো তোমরা যারা পার্ট 1 এর ভিডিওটি দেখোনি, তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা পার্ট 1 এর ভিডিও লিঙ্কটা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো আজকে পার্ট 2 এর প্রথম কোশ্চেন কি, 27 নম্বর কোশ্চেন। কত খ্রিস্টাব্দে এগ্রিকালচারিস্ট রিলিফ অ্যাক্ট জারি করেন ঔপনিবেশিক প্রশাসন? উত্তর কী হবে? 1879 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 28, কত খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয়? উত্তর 1757 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 29, কত খ্রিস্টাব্দে আইন করে ব্রিটেনের সুতির কাপড় ব্যবহার বন্ধ করে দেওয়া হয়? উত্তর 1720 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 30, বাংলার বস্ত্রশিল্পের সঙ্গে কোম্পানির বাণিজ্য নীতির কী ধরনের সম্পর্ক ছিল? উত্তর, বাংলার বস্ত্রশিল্পের সঙ্গে কোম্পানির বাণিজ্য নীতির সম্পর্ক খুব বেশি সুখকর ছিল না। যেমন 1, 1720 খ্রিস্টাব্দে আইন করে ব্রিটেনে সুতির কাপড় ব্যবহার বন্ধ করে দেওয়া হয়। 2, অন্যান্য কাপড় আমদানির ওপরে ও চড়া শুল্ক চাপানো হয়েছিল। 3, ইংল্যান্ডের অষ্টাদশ শতকে শিল্প বিপ্লবের ফলে অল্প দামে ভালো মানের দ্রব্যে ভারতের বাজার ছেয়ে যায়, ফলে দেশীয় দ্রব্য ব্যবসায় পিছিয়ে পড়ে। 4, বাংলার তাঁতিদের সস্তায় দ্রব্য বিক্রি করতে বা কোম্পানির বেঁধে দেওয়া দাম নিতে বাধ্য করা হতো, এর ফলে তাঁত শিল্প ক্ষতিগ্রস্ত হয়। 5, 1813 খ্রিস্টাব্দের মধ্যে একদিকে বিদেশের বাজার হারিয়ে অন্যদিকে দেশের ভিতরে বিদেশি পণ্যের সাথে পাল্লা দিতে হয় ভারতীয় বস্ত্রশিল্পকে, এর ফলে ভারতীয় বস্ত্র শিল্প ক্ষতিগ্রস্ত হয়। এর পরের কোশ্চেন 31, কত খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারতের বাজারে একচেটিয়া অধিকার চলে যায়? উত্তর 1813 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 32, অবশিল্পায়ন কাকে বলে? উত্তর, অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে অল্প দামের ও ভালো মানের বিদেশি পণ্যের ভারতের বাজারে ছেয়ে যায়। এছাড়াও নানা রকম বৈষম্যমূলক প্রতিযোগিতার ফলে ভারতের দেশীয় শিল্পগুলি ক্রমে ধ্বংস হতে থাকে। ভারতীয় শিল্পের অবলুপ্তির এই প্রক্রিয়াকে অবশিল্পায়ন বলে। এর পরের কোশ্চেন 33, অবশিল্পায়নের ফলাফলগুলি লেখো। উত্তর, অবশিল্পায়নের ফলাফলগুলি হলো: 1, ব্রিটেনে তৈরি কাপড়ের সঙ্গে পাল্লা দিতে না পেরে ভারতীয় সুতি বস্ত্র শিল্প ক্রমে ধ্বংস হয়ে গিয়েছিল, ফলে এই শিল্পে নিযুক্ত বিভিন্ন ধরনের মানুষ জীবিকাহীন হয়ে পড়েন। 2, বিপুল সংখ্যক কর্মচ্যুত শিল্প শ্রমিক ও কারিগররা জীবিকার জন্য কৃষিকাজে যুক্ত হতে চেয়েছিলেন, ফলে কৃষি অর্থনীতির উপরেও বাড়তি চাপ পড়ে। 3, তাঁত, কাঠ ও চামড়ার শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন মানুষ ওই জীবিকাগুলি ছেড়ে দিয়ে সহজ লাভের আশায় রেলপথ ও রাস্তা বানানোর শ্রমিক হয়ে গিয়েছিলেন। 4, অবশিল্পায়নের ফলে দেশীয় অর্থনীতি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। কোশ্চেন নাম্বার 34, ভারতীয় রেলের ব্যবহৃত লোহা ও ইস্পাত কত শতাংশ আসতো ব্রিটেন থেকে? উত্তর, 17%। কোশ্চেন নাম্বার 35, কত সালে সুতির কাপড়, পাট ও কয়লা শিল্প তৈরি হয়েছিল? উত্তর, 1850 এর দশকে। কোশ্চেন নাম্বার 36, কত খ্রিস্টাব্দে ভারতের কোথায় প্রথম সুতির কাপড় তৈরি কারখানা চালু হয়? উত্তর, 1853 সালে বোম্বাইতে। কোশ্চেন নাম্বার 37, কত খ্রিস্টাব্দে ভারতের কোথায় প্রথম পাটের কারখানা চালু হয়? উত্তর, 1855 খ্রিস্টাব্দে হুগলির রিসরায়। কোশ্চেন নাম্বার 38, ভারতের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রতীক কী ছিল? উত্তর, রেল ব্যবস্থা। কোশ্চেন নাম্বার 39, কবে কার আমলে ভারতে রেলপথের নির্মাণ প্রকল্প শুরু হয়? উত্তর, লর্ড ডালহৌসির আমলে। কোশ্চেন নাম্বার 40, ভারতের রেলপথ নির্মাণের উদ্দেশ্যগুলি কী ছিল? উত্তর, ভারতের রেলপথ নির্মাণের উদ্দেশ্যগুলি হল: 1, এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে দ্রুত সেনাবাহিনীর যাতায়াত নিশ্চিত করা। 2, বন্দর, শহর ও বিভিন্ন বাজার এবং কাঁচামাল উৎপাদনের জায়গাগুলি রেলপথ দিয়ে সহজে যুক্ত করা। 3, ভারতের বাজারকে ব্রিটিশ পণ্যের বাণিজ্যের উপযোগী করে তোলা। কোশ্চেন নাম্বার 41, ভারতের রেলপথ নির্মাণের ফলাফলগুলি আলোচনা করো। উত্তর, ভারতের রেলপথ নির্মাণের ফলাফলগুলি হল: 1, ভারতের রেলপথ নির্মাণ প্রকল্পের ফলে ব্রিটেনের অর্থনীতি চাঙ্গা হয়েছিল। 2, রেলপথ বসাতে গিয়ে স্বাভাবিক জল নিকাশি ব্যবস্থা ক্ষতি হয়, ফলে নানা রকম সংক্রামক ব্যাধি রেলপথের সঙ্গে জড়িয়ে পড়েছিল। 3, রেলপথ বসাতে গিয়ে অরণ্যবাসী বিভিন্ন জনগোষ্ঠীর জমি, জীবিকা ও সামাজিক মর্যাদাকে আঘাত করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 42, টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশের পিছনে ঔপনিবেশিক প্রশাসনের কী রাজনৈতিক স্বার্থ ছিল? উত্তর, উপমহাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সমস্ত জরুরি সংবাদ ও তথ্য অতি দ্রুত শাসন কেন্দ্রগুলিতে পৌঁছানোর দরকার ছিল। সেই কাজের টেলিগ্রাফ সব থেকে বেশি সহায়ক ও নির্ভরযোগ্য ছিল। দূর দূরান্ত থেকে বিদ্রোহের সামান্যতম সম্ভাবনার কথা ও প্রশাসনিক কেন্দ্রগুলি
টেলিগ্রাফ এর মাধ্যমে পৌঁছে যেত। টেলিগ্রাফ ব্যবস্থার ফলে প্রশাসনিক ও অর্থনৈতিক ও সামরিকভাবে ব্রিটিশ সাম্রাজ্যের আধিপত্য ভারতবর্ষের ওপর আরও জোরালো হয়েছিল। এর পরের কোশ্চেন 43। দ্বিতীয় ইঙ্গো বার্মা যুদ্ধে বার্মার রাজধানী রেঙ্গুনের পরাজয়ের খবর লর্ড ডালহৌসি কলকাতায় বসে কিভাবে পান? উত্তর, টেলিগ্রাফের মাধ্যমে। কোশ্চেন নাম্বার 44। কত খ্রিস্টাব্দে ভারতীয় উপমহাদেশের কতগুলি টেলিগ্রাফ কেন্দ্র তৈরি হয়েছিল? উত্তর, 1856 খ্রিস্টাব্দে মোট 46টি টেলিগ্রাফ কেন্দ্র তৈরি হয়েছিল। কোশ্চেন নাম্বার 48। সম্পদের বহির্গমন সম্পর্কে যা যেন লেখো। উত্তর, উপনিবেশ হিসেবে ভারতের সম্পদকে ব্রিটেনের নানাভাবে স্থানান্তরিত করা হতো। তার প্রতিদানে অবশ্য ভারতের অর্থনৈতিক উন্নয়ন হতো না। এইভাবে দেশের সম্পদ বিদেশে চালান হওয়াকেই সম্পদের বহির্গমন বলে। ভারতের সম্পদ বহির্গমনের ক্ষেত্রে ব্রিটিশ শাসন স্পঞ্জ এর মতো কাজ করত। ভারত থেকে সম্পদ শুষে ব্রিটেনে পাঠিয়ে দেওয়া হতো। এর পরের কোশ্চেন নাম্বার 49। ঔপনিবেশিক আমলে ভারতের দারিদ্র্য সম্পর্কে আলোচনা করো। উত্তর, ঔপনিবেশিক আমলে সম্পদের বহির্গমন ও অবশিল্পায়নের যৌথ ফলাফল হিসেবে ভারতের সাধারণ মানুষের দারিদ্র্য বেড়েছিল। ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমিক দুর্ভিক্ষের ফলে বহু লক্ষ মানুষ মারা গিয়েছিলেন। দুর্ভিক্ষগুলিতে সরকারি সাহায্যের পরিমাণও ছিল যৎসামান্য। 1854 খ্রিস্টাব্দ থেকে 1901 খ্রিস্টাব্দের মধ্যে প্রায় 2,89,00,000 মানুষ দুর্ভিক্ষে মারা গিয়েছিলেন। ভারতবর্ষের ভয়াবহ দারিদ্র্যের কথা অনেক ব্রিটিশ আধিকারিকও মেনে নিয়েছিলেন। এই সরকারি প্রতিবেদনে বলা হয়েছিল প্রায় 4 কোটি ভারতবাসী আধপেট খেয়ে দিন কাটায়। আজকের এই ভিডিওটি এখানেই শেষ হলো। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আগের পার্টের জন্য তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট ভিডিও লিঙ্ক পেয়ে যাবে। তোমরা যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর এই ভিডিওটি তোমাদের একই ক্লাসের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো।